আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 7 মাস পর দেশে করোনায় সর্বনিম্ন 7 জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় 650। 19,000 ছড়ালো ডেঙ্গু রোগীর সংখ্যা, শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগীরা। প্রতারণার অভিযোগে আরজে নীরব একদিনের রিমান্ডে, ই কমার্সে ক্ষতিগ্রস্তদের দায় নেবে না সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 7 মাস পর করোনা ভাইরাসে একদিনে মৃত্যু 10 জনের নিচে নামল। সবশেষ 24 ঘন্টায় এ ভাইরাসে 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,654 জনে। নতুন করে 645 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,61,463 জন। শনাক্তের হার 2.77%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের করোনা টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। এক বার্তায় একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এর ফলে দুদেশের ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী সোমবার থেকে যুক্তরাজ্যের এই স্বীকৃতি কার্যকর হবে। এই ব্যাপারে হাইকমিশনের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। এছাড়াও করোনার সংক্রমণ কমে আসায় বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। যারা 2 ডোজ টিকা নিয়েছেন তারা সহজেই এসব দেশে ভ্রমণ করতে পারবেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী 10 অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে বাহরাইনের শ্রম বাজার। এছাড়া বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপ অ্যাস্ট্রাজেনেকার 2,06,000 ডোজ টিকা উপহার দেবে বলেও জানান তিনি। চলতি বছরে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা 19,000 ছাড়িয়ে গেছে। মৌসুম পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। বরং শারীরিক নানা জটিলতা ও নতুন ধরনের ডেঙ্গু নিয়ে প্রতিদিনই হাসপাতালে যাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। নজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেঙ্গু ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই গত 1 সপ্তাহ ধরে। প্রতিদিন ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষ। কদমতলীর বাসিন্দা সলিমুল্লাহ মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী আফিয়া। তার মা আর ছোট ভাই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন একই হাসপাতালের 2 ওয়ার্ডে। বমি কিছু খেতে পারে না, এরপরে ওকে এনে ভর্তি করালাম। তার 2 দিন পর থেকে আমার মায়েরও জ্বর শুরু, তারপর মাকেও এনে ভর্তি করালাম। তো আমরা এসেছি মূলত কদমতলী এলাকা থেকে, আর এখানে এলাকায় কদমতলী যাত্রাবাড়ি, এখানে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি। গায়ে প্রচণ্ড ব্যথা আর নানা শারীরিক জটিলতা নিয়ে এই হাসপাতালে ভর্তি আছেন আরও শতাধিক ডেঙ্গু রোগী। তাদের স্বজনদের অভিযোগ, মশা আর ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশনের কার্যকর তৎপরতা না থাকায় কমছে না এই রোগের প্রকোপ। অনেক বমি, মাথা ঘোরায়, তাকাইতে পারি না। হাতিরঝিল একটা মশা প্রজনন কেন্দ্র, ওইখানে এত পরিমাণে মশা যে আশপাশে ডেঙ্গু, আমার ছোট ভাইয়ের মতো আরও অনেক ডেঙ্গু রোগী আছে। বর্ষা মৌসুম পেরিয়ে গেলেও চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন 1,182 জন। অতিরিক্ত রোগীর চাপ মোকাবেলায় বাড়তি জনবল চাইছেন চিকিৎসকরা। রোগী প্রচণ্ড চাপ, রোগীর পরিমাণ দিন দিন আসলেই বাড়তেছে। হ্যাঁ, আর আমরা চেষ্টা করছি এটা মোকাবেলা করার, বাট আমার মনে হয় এই ক্ষেত্রে জনবল আরও বাড়ানো উচিত। নগরবাসী আর 2 সিটি কর্পোরেশনের সমন্বিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস হুমায়ুন কবির ওরফে আরজে নীরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় দুপুরে তদন্ত কর্মকর্তা তার 5 দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে 2 ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নীরব সহ 6 জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, কিউকম থেকে 56,57,000 টাকার পণ্য অর্ডার দিয়েও এখন পর্যন্ত তারা তা পাননি। পরে ভোরে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে নীরবকে গ্রেফতার করে। এর আগে পল্টন থানার প্রতারণা মামলায় কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু বড়শি।
তিনি বলেন, দেশে চালু থাকা 20,000 ই-কমার্স প্রতিষ্ঠানের মধ্যে 10 থেকে 12টির মাধ্যমে গ্রাহকরা প্রতারণার শিকার হয়েছেন, আর সরকার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। রংপুরে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমদানি নির্ভর সকল পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় দেশেও দাম বেড়েছে। শারদীয় দুর্গাপূজা ও বন্যা শেষে ভারত থেকে আমদানির মাধ্যমে পেঁয়াজের দাম কমবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। জিজ্ঞেস করে কিনেছিল, তারা তো জিজ্ঞেস করে কেনেনি। যখন 1.5 লাখ টাকার মোটরসাইকেল 1 লাখ টাকায় পাচ্ছে, তখন তো সরকারকে বলেনি এত সস্তায় আমরা পাচ্ছি। সেটা অ্যাবনর্মাল প্রাইসে তারা নিয়েছে। এই আমাদের ক্রেতাদেরকে এইটা সম্বরণ করতে হবে, যেটা প্রাইস সেটা না করলে হবে না, নাহলে এইভাবে ঠকতে হবে। প্রতিদিনের জীবনযাত্রায় বাড়ছে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা। সড়কে পরিবহনের অবস্থান এবং গাড়ির গতি নিয়েও অনেকে সংশয়ে থাকেন। এসব ঝুঁকি মোকাবিলায় নির্ভরতা বাড়ছে অনলাইন ভিত্তিক পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা বা ট্র্যাকিং সিস্টেমে। এতে সুরক্ষিত হতে পারে জীবন ও পরিবহন। গুগল ম্যাপিং সহায়ক যানবাহন ট্র্যাকিং সিস্টেমে আরও বেশি বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। সফল আলমের রিপোর্ট। বাড়ছে পরিবহনের সংখ্যা। নির্দিষ্ট গতি না মেনেই অনেকেই গাড়ি ব্যবহার করছেন। এতে ঘটছে দুর্ঘটনা, সড়কে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই জন্য অনেকেই চালকের অদক্ষতাকে দায়ী করছেন। তবে এ থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব। বাসা বা অফিসে বসেও অনলাইন ভিত্তিক পরিবহন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যানবাহন, যাত্রী এবং পণ্য সুরক্ষার তদারকি করা সম্ভব। এতে সুরক্ষা বলয়ের আওতায় নিরাপদ ভ্রমণের পাশাপাশি পরিবহনের নিরাপত্তাও অনেকাংশে নিশ্চিত হতে পারে। আপনার গাড়িতে করা যায়, অফকোর্স, ট্রাকে, বাসে, রেন্টে কার, এবং কি আমরা এক্সকাভেটরেও দিই। যে গাড়ির যে ইনভেস্টমেন্ট, ওই অনুযায়ী আপনি যেটা ইংলিশে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সে লাভবান যেটা হবে, এটা খুবই কম। গুগল ম্যাপের সহায়তায় যানবাহন ট্র্যাকিং সিস্টেমে পরিবহনের অবস্থান, গতি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা যাবে। যানবাহনের যাত্রা শুরু ও পৌঁছানোর সময়, এমনকি কোন সড়ক দিয়ে পরিবহনটি যাতায়াত করছে তাও সহজে জানা যাবে বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে গাড়ির ট্র্যাকিং ডিভাইস ইউজ করছি, যার ফলে আপনার গাড়ি স্পিড কন্ট্রোল করা যাচ্ছে, গাড়ির লোকেশন কন্ট্রোল করা যাচ্ছে। ইভেন এটা গাড়ির মধ্যে একটা ড্যাশ ক্যাম থাকে, যেটা হচ্ছে ফ্রন্টের ভিউ এবং ইন্টেরিয়রের যে প্যাসেঞ্জারদের যে কথাবার্তা এবং টোটাল ভিডিওটা টোটালটাই রেকর্ড করা যাচ্ছে, যার ফলে অ্যান্টি থেফট সিস্টেমগুলো খুব ভালো মতো কাজ করছে। কিছু আছে পার্সোনাল ইউজার, কিছু আছে উবার ইউজার। তো উবার ইউজারদেরকে যারা কন্ট্রোল করার জন্য অবশ্যই এই জিনিসটা প্রয়োজন। জীবন, পরিবহন ও পণ্যের নিরাপত্তা জোরদার ও তদারকিতে যানবাহনে অনলাইন ভিত্তিক প্রযুক্তি সেবা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 15 বছরও শব্দ দূষণ আইনের কোনো বাস্তবায়ন নেই। বিধিমালায় জেল জরিমানার কথা থাকলেও তা জানেন না অনেক চালক। আর যথাযথ প্রয়োগ না থাকায় যারা জানেন তারাও মানছেন না। ফলে যান্ত্রিক এই নগরীর শব্দ দূষণে কানে কম শোনা, মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপ সহ শারীরিক বিভিন্ন এবং মানসিক সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। এ থেকে মুক্তি পেতে যান চালক সহ সংশ্লিষ্ট 95,000-এরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে পরিবেশ অধিদপ্তর। আদিন সজীব রিপোর্ট। এ যেন হর্ন বাজানোর প্রতিযোগিতা। রাস্তায় বের হলেই প্রতিদিন শুনতে হয় অসহ্য, অসহনীয়, বিরক্তিকর এই হর্নের শব্দ। এক কথায় অতিষ্ঠ জনজীবন। আইন থাকলেও প্রয়োগ না থাকায় বিনা কারণেই হর্ন বাজাচ্ছেন যানবাহনের চালকরা। কি পরিমাণে আর কি সাউন্ড পলিউশনটা করছে, যদি আইনগত ব্যবস্থা হতো তাহলে তো আর এমনটা হতো না। আইন তো কেউ মানে না, সবাই তো এরকম হর্ন বাজাইতেইছে। একদম শুধু হর্ন দেওয়া, আর কিছু না, কোনো কাজ নাই তাদের, এটা একটা অভ্যাস হয়ে গেছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় এলাকাভিত্তিক শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেয়া হয় আরও 15 বছর আগে। নীরব ও আবাসিক এলাকায় দিনে শব্দের মানমাত্রা 50 থেকে 55 ডেসিবেল, আর বাণিজ্যিক ও শিল্প এলাকায় 70 থেকে 75 ডেসিবেল অতিক্রম নিষিদ্ধ। কিন্তু বাস্তবে হচ্ছে কি? হর্ন বাজাচ্ছেন, না বাজালে হয় না ভাই? গাড়ি তো, হ্যাঁ গাড়ি তো, তাই জন্য মানে এখানে তো না বাজালে হয়, গাড়ি তো অটোমেটিক যাচ্ছে। আচ্ছা সরি ভাইয়া, এটা ওটা হুদাই বাজাতেছে, আমি মনে করতেছে সামনে আরো জায়গা আছে, এর লাগে সমানে বাজাতে। আর অনেকেই নাকি এই আইন সম্পর্কে জানেনই না। তাহলে আইন মানার তো কথাই আসে না। আইন আছে জানি, কিন্তু এটার কি শাস্তি বা কি এটা আমার জানা নেই। শব্দ দূষণ নিয়ে একটা যে আইন আছে, এটা জানা থাকা উচিত ছিল না? অবশ্যই উচিত ছিল। আপনি জানেন? গাড়িতে সরকারি স্টিকার, তাই জ্যামে বসেই হর্ন বাজান চালক।
সতর্কতা সংক্ষেপের জন্য আমরা মাঝে মাঝে আমাদের হর্ন বাজাতে হয়। প্রাইভেট তারপর মোটরসাইকেল এগুলার হর্ন বাজায়, দেখুন হর্ন বাজাইতেই থাকে। শব্দ দূষণ বন্ধে আইন আছে, আইন লঙ্ঘন করলে 1 মাসের জেল, 5,000 টাকা জরিমানা সবই আছে, কিন্তু তা বাস্তবায়ন করবে কে? হাইড্রোলিক হর্নটা যদি বাস মালিকরা যদি বন্ধ করে দেয়, এটা আমাদের জন্য অনেক উপকার। এই কারণেই আমাদের এই যে হার্টের সমস্যা, কানের সমস্যা। পরিবেশ অধিদপ্তর একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় সারা দেশে 64টা জেলায় বিভিন্ন সেক্টরে প্রায় 95,200 জনকে আমরা ট্রেন আপ করব, বিষয়গুলো জানাবো। এটার একটা সামাজিক আন্দোলন ছাড়া আমরা এখান থেকে আসলে পরিত্রাণ পাবো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 50 ডেসিবেলের চেয়ে উচ্চ শব্দ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, উচ্চ রক্তচাপের কারণ। বিশ্ব জনসংখ্যার মোট 5% এই দূষণে ক্ষতির শিকার। একটি সমস্যার সমাধান তো তখনই হবে যখন কিনা একটা আইন সবাই মেনে চলার চেষ্টা করবে। কিন্তু বাস্তবতা হলো, বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকা শহরের অন্তত 50% চালক সড়কে শব্দ দূষণ নিয়ে যে আইন রয়েছে দেশে, সে আইনটি মেনে চলতে চান না, চেষ্টাও করেন না। ফলাফল, শব্দ দূষণ বন্ধ হচ্ছে না। তাই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরো দক্ষ করে গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। গণভবনে এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। এ সময় দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে সবাইকে কঠোর নির্দেশনা দেন শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রায় 8 ঘণ্টা চলার পর এই সভা মুলতবি করা হয়। অনিয়ম করে যারা আওয়ামী লীগের মনোনয়নের জন্য প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠাচ্ছেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসায় ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না এবং ভবিষ্যতেও তাদের কোনো পদ পদবি থাকবে না। বিএনপির গণ আন্দোলনের আহ্বানের ডাকে সাধারণ মানুষ হাসে, এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। এবারকার মনোনয়নের ব্যাপারে দলীয় প্রধান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন এবং তিনি এবার এ পর্যন্ত যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, কোনো বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও যারা বিদ্রোহ করবে তাদের ব্যাপারেও দলের অবস্থান অত্যন্ত কঠোর। খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াকেও ভয় পেত। এ কারণে শিশু শেখ রাসেলকেও তারা হত্যা করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত বলেও অভিযোগ করেন হাসান মাহমুদ। বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত, সেই কারণেই শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে সেদিন হত্যা করা হয়েছে। আর এই খুনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন বিশ্বাসঘাতক খুনি হিসেবে চিহ্নিত থাকতেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত বৈঠকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের কৌশল ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এর আগে ধারাবাহিকভাবে দলের জাতীয় নির্বাহী কমিটি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আইনজীবীদের সাথে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র নেতারা। নির্বাচন ব্যবস্থায় জনগণের আস্থা ফেরাতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে ক্ষমতাসীন দল দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বাংলাদেশ থেকে সুষ্ঠু নির্বাচনে পাঠাতে সক্ষম হয়েছে তারা। তাই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। আইন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। ভোটারদের আস্থা ফেরাতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না।
শারদীয় দুর্গোৎসবের বাকি আর মাত্র দুদিন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজনকে ঘিরে প্রস্তুতি এখন শেষ দিকে। মণ্ডপ আর প্রতিমায় বর্ণিল করা সাজগোজে ব্যস্ত পূজারী আর ভক্তরা। এবারও দুর্গোৎসব হবে করোনার আবহে। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। হিন্দু ধর্মে দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদিশক্তি। আশ্বিন মাসের শুক্লা পক্ষে উদযাপিত হয় দেবীর আরাধনা বা পূজা। মহালয়ার পুণ্য লগ্নে আগমনী বার্তায় সূচনা হয় দেবী পক্ষের। রাজধানীর খামারবাড়ি, ঢাকেশ্বরী, রমনা কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরের সাজসজ্জা প্রায় শেষের দিকে। শিল্পীর তুলির আঁচড়ে রূপ পাচ্ছে দেবী দুর্গা ও তার সন্তানদের প্রতিকৃতি। মহাষষ্ঠীর মধ্য দিয়ে 11 অক্টোবর শুরু হবে এ পূজা। রঙের কাজ প্রায় শেষের পথে, আর একদিন লাগবে। লাইটিং শেষ, সিলিং শেষ, পিলার শেষ, মানে মোটামুটি সব গুছানো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে পূজা পার্বণ অনুষ্ঠিত করি। এক্সটার্নালি আমাদের কিছু সেটিং এবং অন্যান্য কাজ বাদ আছে। এবার সারা দেশের 32,000 মন্দিরে হচ্ছে দুর্গাপূজা। রাজধানীর 238টি পূজা মণ্ডপও চলছে আয়োজন। তবে করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানায় এবারও থাকছে কড়াকড়ি। সরকারের যে নির্দেশনা আছে, সরকার স্বাস্থ্যবিধি মেনে পূজায় সম্পৃক্ত হতে হবে। আর বিজয়া দশমীতে এবার দশমী পূজার দিন যেদিন প্রতিমা বিসর্জন হবে সেদিন শুক্রবার পড়েছে, জুম্মাবার পড়েছে। আমরা ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কথা চিন্তা করে, ধর্মপ্রাণ মানুষের কথা চিন্তা করে আমরা বলেছি যে জুম্মার এই সময়টা কোনো প্রতিমা বিসর্জন হবে না। সকল ভক্তরা যেন বৈশ্বিক মহামারী কোভিড সংক্রমণের হাত থেকে দেবী দুর্গার কল্যাণে তার আশীর্বাদে আমরা মুক্ত পাই। 15 অক্টোবর বিজয়া দশমী। এদিন দেবীর বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গাপূজা। দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপূজা। সেই সাথে নতুন সাজে সেজে উঠেছেন দেবী দুর্গা। ঢাকির ঢাকে কাঠি পড়ল বলে এখন শুধুই ভক্তদের অপেক্ষা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। 24 ঘন্টার মধ্যে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুর্গাপূজা উদযাপন করার অনুমতি না দিলে দেশের সব মন্দিরে শান্তিপূর্ণ বিক্ষোভ সহ কালো পতাকা প্রদর্শন ও অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কমিটির নেতারা এই হুঁশিয়ারি দেন। তারা বলেন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার কথা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে জানানো হলেও এখনও অনুমতি মেলেনি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অসহনীয় হয়ে উঠেছে নিত্য পণ্যের বাজার। পেঁয়াজ, রসুন, ডাল ও চিনি সহ মুদি পণ্যের মূল্য যেমন ঊর্ধ্বমুখী, তেমনি নাগালের বাইরে সবজি ও মুরগির দাম। এর ফলে সংকটে পড়েছেন সীমিত আয়ের মানুষ। এজন্য বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানির তাগিদ দিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। একরামুল হক সামের রিপোর্ট। করোনার প্রকোপ কমে আসায় স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের যাপিত জীবন, কিন্তু হঠাৎ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যে তৈরি হচ্ছে নতুন সংকট। আবারও আগের মতোই ঝাঁঝ বাড়ছে পেঁয়াজে। এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। বেড়েছে আদা রসুনের দামও। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 50 থেকে 55 টাকা, আজকে 80 টাকা। আর ধরে বলতে পারবো আমরা বাড়তি দাম দেখেছি, বাড়তি দাম বেচতেছি। নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের বাজারেও বাড়ছে অস্বস্তি। দাম বাড়া অব্যাহত রয়েছে চিনি ও মোটা মসুর ডালের। দর ঊর্ধ্বমুখী আটা ও তেলের। ব্র্যান্ডের কোম্পানিগুলো এগুলো চিনি দিচ্ছে না, বলছে সরকারের যে দাম রেট করে দিছে এই দামে তারা দিতে পারছে। মসুর ডাল যেটা বোল্ডার আর কি, বোল্ডারটা কেজিতে 8 টাকা 10 টাকা বেশি। কাঁচামরিচের ঝালও যেন অসহনীয় মধ্যবিত্তের কাছে। 2 সপ্তাহ আগের 60 টাকা কেজির কাঁচামরিচ কিনতে হচ্ছে 160 টাকা দিয়ে। এছাড়া সব সবজির দামই নাগালের বাইরে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। খামারগুলো খুব কম মুরগি আছে। এখন ফাংশন চলতেছে, বিয়ার শাদী, স্কুল কলেজ সব খোলা। প্রত্যেকটা সবজির দাম হচ্ছে 80 টাকা, কোনো সবজির দাম 80 টাকা নিচে নাই। কিছুদিন আগে বৃষ্টি ছিল, বন্যা সবজির দাম এমনি বাইরে আছে। তেল থেকে শুরু করে চিনি, আটা সবকিছুই দাম বাড়াই দিচ্ছে। দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা নানা অজুহাত দিলেও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব বলছে এজন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটই দায়ী। সংগঠনের সভাপতি গোলাম রহমান জানান, বাজার নিয়ন্ত্রণে সরকার দ্রুত উদ্যোগ না নিলে সংকট আরও বাড়বে। আমদানিকারকের সংখ্যা বা রিফাইনারের সংখ্যা হাতে গোনা কয়েকজনের মধ্যে, 3-4 জনের মধ্যে এসে দাঁড়িয়েছে। বাজারের উপরে তাদের নিয়ন্ত্রণ এত বেশি, তারা ইচ্ছা করলেই বাজারকে ম্যানিপুলেট করতে পারে, অস্থিতিশীল করে তুলতে পারে। সাপ্লাই চেইন যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে
কঠোর দৃষ্টি দিতে হবে। মানুষের ভোগান্তি দূর করতে টিসিবি সহ সরকারি পর্যায়ে খুচরা পণ্যের বিক্রি বাড়ানোর সুপারিশও করেছে ক্যাব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপাইন ও রাশিয়ার 2 সাংবাদিক মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ। নরওয়ের রাজধানী অসলোতে বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। তারা বলছে, পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিজ নিজ দেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য এই দুজন এবারের নোবেল পুরস্কার পাচ্ছেন। জাহিদুল আলমের আরেকটি রিপোর্ট। গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্ব শর্ত মত প্রকাশের স্বাধীনতা। আর নিজ দেশের মানুষের এই অধিকার আদায়ে বছরের পর বছর দুঃসাহসিক লড়াই করেছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। মারিয়া রেসা ফিলিপাইনের র্যাপলার নামে একটি ডিজিটাল সংবাদ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী, আর রাশিয়ার নোভায়া গ্যাজেটা পত্রিকার সহ-প্রতিষ্ঠাতা ও টানা 2 যুগ ধরে প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন দিমিত্রি মুরাতভ। নাম ঘোষণার সময় এই 2 সাংবাদিককে আদর্শের জন্য সংগ্রাম করা সব সাংবাদিকের প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছে নোবেল কমিটি। 329 জনের তালিকা থেকে সম্মানজনক এই পুরস্কারের জন্য নোবেল কমিটি চূড়ান্তভাবে মনোনয়ন দেয় এই 2 সাংবাদিককে। 1901 সাল থেকে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে সুন্দরী প্রতিযোগিতা ফেস অফ বাংলাদেশ 2021-এর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে 40 জন প্রতিযোগী অংশ নেন। সেমিফাইনালের জন্য নির্বাচিত হন 30 জন। আগামী 14 থেকে 16 ডিসেম্বর এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ফেস অফ এশিয়া 2021-এর চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট 6 জন প্রতিযোগী অংশ নেবেন। বাংলাদেশের সেরা প্রতিযোগীদের বাছাইয়ের উদ্দেশ্যে এই আয়োজন। 10 অক্টোবর বাংলাদেশের প্রতিযোগীদের সেমিফাইনাল এবং 13 ডিসেম্বর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এবারে পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ একাদশের দেয়া 208 রানের টার্গেটে ব্যাট করছে ওমান এ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা 1 উইকেটে 0 রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 102 রানের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করে টাইগাররা। 33 বলে 53 রান করে লিটন দাসের বিদায়ের পর সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং আফিফ হোসেন দ্রুত সাজঘরে ফিরলে 124 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে রিটায়ার্ড হার্ট নেয়া মোহাম্মদ নাইমের 53 বলে 63 আর 2 অপরাজিত ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের 15 বলে 49 এবং শামীম পাটোয়ারির 10 বলে 19 রানে ওমান এই দলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ একাদশ। শেষ পর্যন্ত 4 উইকেটে 207 রান করে মাহমুদুল্লাহ রিয়াদের দল। মালদ্বীপের বিপক্ষে পরাজয়ের হতাশা ভুলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার মালদ্বীপের কাছে 2-0 গোলে হারলেও ফাইনালের স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি অস্কার ব্রুজনের শিষ্যদের। অবশ্যই জন্য কঠিন সমীকরণের মধ্যে পড়তে হবে জামাল ভুঁইয়াদের। তবে সমীকরণ যাই হোক, আগামী বুধবার নেপালের বিপক্ষে জয়ের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। দলের জিম ও সুইমিং সেশন শেষে সব কথা জানান বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া। বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে 3-1 গোলে জিতেছে ব্রাজিল। এ নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে টানা 10 ম্যাচ জিতে রেকর্ড গোল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। এসএম আশরাফের রিপোর্ট। অপরাজয় ব্রাজিল এই বিশ্বকাপে টানা 9ম জয়। গত বিশ্বকাপের বাছাই ধরলে জয়ের সংখ্যা 10টি। এর আগে আর কোনো দল লাতিন অঞ্চলের খেলায় একসাথে এত ম্যাচ জয়ের দেখা পায়নি। সব মিলিয়ে টানা 26 ম্যাচে অপরাজিত সেলেসাওরা। যদিও খেলার 11 মিনিটেই গোল করে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেন স্বাগতিক ভেনেজুয়েলার এরিক রেমিরেস।
কিন্তু সেলিসাউদের পাসিং আর প্লেসিং ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলে লিওনার্দো গঞ্জালেসের দল। ৭১ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান মার্কুইনহোস। গ্যাব্রিয়েল বারবোসা পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন ৮৫ মিনিটে। আর ইনজুরি সময়ে অ্যান্টনি ম্যাথিউস তৃতীয়বার জালে বল পাঠিয়ে ব্রাজিলকে এনে দেন টানা জয়ের রেকর্ড। লাতিন অঞ্চলের আরেক দল আর্জেন্টিনাকে হতাশ করেছেন স্ট্রাইকাররা। লিওনেল মেসির বানিয়ে দেওয়া বলগুলোকে একের পর এক বাহিরে পাঠিয়েছেন জোয়াকিন কোরেয়া, গুইদো রদ্রিগেজরা। প্যারাগুয়ের আসুনসিওনের অসমতল মাঠও আর্জেন্টিনার স্বাভাবিক খেলার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাতে ৭০ বল দখলে রেখে ৮টি অন শট নিয়েও পয়েন্ট হারায় স্কালোনির দল। যদিও শেষ ২৩ ম্যাচে আলবিসেলেস্তেদের হারাতে পারেনি কোনো দলই। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। ৭ মাস পর দেশে করোনায় সর্বনিম্ন ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় ৬৫০। ১৯,০০০ ছাড়ালো ডেঙ্গু রোগীর সংখ্যা, শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগীরা। এবং প্রতারণার অভিযোগে আরজে নীরব একদিনের রিমান্ডে, ই কমার্সে ক্ষতিগ্রস্তদের দায় নেবে না সরকার। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।